খেয়াল করো। তো বিদ্যা অধ্যায়ে আমরা কি কি পড়ব? তাপগতিবিদ্যার প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং শূন্যতম সূত্র, কার্নো ইঞ্জিন, এই বিষয়গুলো, ঠিক আছে? তো তাপমাত্রা এবং তাপের বিষয়ে বলছিলাম। তাপ কি, তাপমাত্রা কি? তাপ হচ্ছে এক প্রকার শক্তি, ঠিক আছে? তাপ এক প্রকার শক্তি, আর শক্তির একক কি? জুল। আর তাপের পরিমাপটা হচ্ছে তাপমাত্রা। তাপের পরিমাপ হচ্ছে তাপমাত্রা, আর তাপমাত্রা একক হচ্ছে এসআই একক হচ্ছে ক্যালভিন। এতে আমরা এগুলো বারবার ইউজ করব। তো এখানে আমরা তাপমাত্রা পরিমাপের বিভিন্ন নীতি ইউজ করব। মানে এই যে তুমি বলতেছো তাপমাত্রা পরিমাপের একটা একক হচ্ছে ক্যালভিন, এছাড়া কি আর কোনো একক নাই? আছে তো, পড়ছো আগে। সেন্টিগ্রেড পড়লা, ফারেনহাইট পড়লা, এগুলো নিয়েও এখানে তোমাকে আলোচনা করতে হবে। এগুলোই হচ্ছে তাপমাত্রা পরিমাপের নীতি। কি কি নীতি ইউজ করে তুমি তাপমাত্রাটা পরিমাপ করতে পারো, ঠিক আছে? তো এর আগে তোমাকে তাপীয় সমতা বিষয়টা একটু বুঝতে হবে। তাপীয় সমতা বিষয়টা কি? যে অবস্থায় পরস্পরের সংস্পর্শে থাকা বস্তুগুলোর মধ্যে তাপের আদান প্রদান ঘটে না, তাকে তাপীয় সমতা বলা হয়। মানে হচ্ছে এমন একটা অবস্থা, যে অবস্থায় কোনো বস্তু যদি পরস্পরের সংস্পর্শে রাখো, তাহলে তাদের মধ্যে কোনো তাপের আদান প্রদান হবে না। স্বাভাবিকভাবে কি ঘটনা ঘটার কথা ছিল? যে কোনো একটা বস্তুর যেটা তাপমাত্রা বেশি, কোনো একটা বস্তু যেটা তাপমাত্রা কিছুটা কম, দুটো বস্তু যখন পাশাপাশি সংস্পর্শে রাখবা, তখন যার তাপ বেশি সেখান থেকে যার তাপমাত্রা কম তাকে তাপ দিয়ে দিবে কিছু, তাই না? সে তাপ ত্যাগ করবে, এবং ততক্ষণ পর্যন্ত দিবে যতক্ষণ পর্যন্ত তাদের তাপমাত্রা সমান হচ্ছে, ঠিক আছে? সো এরপরে যতক্ষণ পর্যন্ত মানে যেই সময় এসে তারা তাপের আদান প্রদানটা বন্ধ করে দিবে, ওই বিষয়টা হচ্ছে তাপীয় সমতা। থার্মাল ইকুইলিব্রিয়াম, যে এমন একটা অবস্থা যে অবস্থার মধ্যে তারা যদি পরস্পরের সাথে সংস্পর্শে থাকে তাদের মধ্যে তাপের কোনো আদান প্রদান ঘটবে না। এটা হচ্ছে তাপীয় সমতা। এবার আসো, তাপমাত্রা বিষয়টা কি? তাপমাত্রা বা উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যা নির্ধারণ করে বস্তুটি তাপ দেবে নাকি নেবে। ওই যে বললাম যে কেউ দান করবে তাপ আর কেউ গ্রহণ করবে। এখন কে দান করবে তাপ? যার তাপের পরিমাণ বেশি। কে গ্রহণ করবে? যার তাপের পরিমাণ কম। তাহলে আলটিমেটলি তুমি তাপের পরিমাণ ভাইয়া ভয়েসটা স্লো আসতেছে, এক্সট্রা নয়েজ আসতেছে। নয়েজ নয়েজ তো আসার কথা না। ওয়েট। জি ঠিক আছে। তো যেটা বললাম যে কোনো বস্তুর তাপ বেশি, কোনো বস্তুর তাপ কম, তাহলে যে তাপ বেশি সে তাপ দিবে, যার তাপ কম সে তাপ নিবে। তাহলে আলটিমেটলি তুমি তাপ বেশি এবং কমার মধ্যে একটা সম্পর্ক তৈরি করলে না, যে যার তাপমাত্রা বেশি যার তাপমাত্রা কম। সো এটাই হচ্ছে মূল বিষয়, যে যার তাপমাত্রা বেশি সেখানে যার তাপের পরিমাণ বেশি তার তাপমাত্রা, এবং যার তাপের পরিমাণ কম তার তাপমাত্রা নির্ণয় করবে এবং ডিসিশন নেবে যে কে তাপ দিবে কে তাপ নিবে। যার তাপমাত্রা বেশি সে তাপ দিবে, যে তাপমাত্রা কম সে তাপ কম মানে নেবে। সো এটাই হচ্ছে যে তাপমাত্রা মানে হলো এমন একটা অবস্থা যেটা নির্দেশ করছে যে সেটা অন্য বস্তুর সাথে যদি সংস্পর্শে থাকে তাহলে সে তাপ দেবে নাকি নেবে, ঠিক আছে? তো তাপমাত্রা পরিমাপের জন্য আমরা যেটা ইউজ করি সেটা হচ্ছে থার্মোমিটার। থার্মোমিটারের সাহায্যে আমরা তাপমাত্রাই পরিমাপ করে থাকি। তো আমরা কি কি থার্মোমিটারের কথা জানি? এখানে আমরা দেখো আগে থার্মোমিটারের সংখ্যাটা পড়ো। যে যন্ত্রের সাহায্যে কোনো বস্তুর তাপমাত্রা সঠিকভাবে পরিমাপ করা যায়, মানে তাপের পরিমাণটা তুমি বের করতে পারবা এবং কোনো বস্তুর তাপমাত্রার পার্থক্য নির্ণয় করা যায় তাকে থার্মোমিটার বলবা, মানে থার্মোমিটার, যেটার মাধ্যমে থার্মোটা মাপবা তুমি, মিটার। তো আমরা তাপগতিবিদ্যার প্রথম শূন্যতম সূত্র দিয়ে আমাদের এটা শুরু হবে। তো দুইটি বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, তবে প্রথমোক্ত বস্তু দুটি পরস্পরের সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। তাপগতিবিদ্যার তো তিনটা সূত্র পড়বে, তিনটা সূত্র একদম তোমার যে বেসিক, তারপর তিনটা সূত্রের যে বিবৃতি, এগুলো একদম ইনডেপথ ক্লিয়ার রাখতে হবে। এগুলো থেকে তোমার সিকিউতে ঢুকবে। তাহলে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রটা কি বলছে? যদি দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, লাইক আমি তোমাকে উদাহরণ দিয়ে বোঝাই। ধরো এ একটা বস্তু, বি একটা বস্তু, সি একটা বস্তু। তাপীয় সম্মতা তো বুঝছো একটু আগে, যে যখন তারা পরস্পরের সাথে সংস্পর্শে থাকবে তাদের মধ্যে তাপের আদান প্রদানটা হবে না, এই কন্ডিশনটাই হচ্ছে তাপের সাম্য অবস্থা, তাই না? তো শূন্যতম সূত্র কি বলে? শূন্যতম সূত্র বলে যে দুইটা বস্তু তৃতীয় কোনো বস্তুর সাথে, লাইক তুমি এ এবং বি কে, তুমি প্রথম দুইটা বস্তু চিন্তা করো। এ এবং বি হচ্ছে প্রথম দুইটা বস্তু। তো এ এবং বি যদি তৃতীয় কোনো বস্তু, তুমি সি চিন্তা করো। এ এবং বি যদি ইন্ডিভিজুয়ালি, ধরো এর সাথে তুমি সি দিছো,
তাহলে এ এবং সি তাপীয় সাম্যাবস্থায় আছে ধরো। আবার তুমি বি এর সাথেও সি দিছো, তাহলেও বিসি তাপীয় সাম্যাবস্থায় আছে। তাহলে এটা প্রমাণ করে যে এবি পরস্পরের সাথে তাপীয় সাম্যতায় থাকবে। এটাই হচ্ছে মূল কথা, যে প্রথম দুইটা বস্তু যদি তৃতীয় কোনো বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায় থাকে, লাইক আমি যদি একদম আরও সহজে বলি, এ ইজ ইকুয়াল টু যদি সি হয়, ভি ইজ ইকুয়াল টু যদি সি হয়, তাহলে বলতেছে এ ইজ ইকুয়াল টু বি হবে। এটা ইনডিরেক্টলি বলা যাবে। যদি এর মানও সি হয়, ভি এর মানও সি হয়, তাহলে এ ইজ ইকুয়াল টু কী হবে? বি হবে। বুঝছো? তাহলে দুইটি বস্তু তৃতীয় বস্তুর সাথে তাপীয় সাম্যাবস্থায়, যে দুইটি বস্তু হচ্ছে এ বি, এরা সি এর সাথে যদি তাপীয় সাম্যাবস্থায় থাকে, তাহলে এরা পরস্পর তাপীয় সাম্যাবস্থায় থাকবে। এটাই হচ্ছে আমাদের তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র। সো এটা কে দেন? আর এইচ ফাউলার এই সূত্রটিকে তাপগতিবিদ্যার শূন্যতম সূত্র বা জিরোথ ল অফ থার্মোডাইনামিক্স নামে অবহিত করেন। তো আমরা এই তাপগতিবিদ্যার শূন্যতম সূত্রর মূল যে যে আবিষ্কার, সেটা হচ্ছে থার্মোমিটার। তাপগতিবিদ্যার এই শূন্যতম সূত্রকে ইউজ করে আমরা থার্মোমিটার আবিষ্কার করেছি। সো এগুলো নিয়ে এখানে বিস্তারিত আছে। তো এর আগে থার্মোমিটারে যাওয়ার আগে আমাদের কিছু কনসেপ্ট বুঝতে হবে থার্মোমিটারের। একটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম ও এবং উষ্ণতামিতি পদার্থ, বিষয়গুলো কি। দেখো যে তোমরা জানো, যখন তুমি কোনো বস্তুকে তাপ দিবা, বস্তুর আয়তন বৃদ্ধি পায়। লাইক তরল পদার্থকে যখন তুমি তাপ দাও, এই বস্তুর আয়তনটা বাড়ে। তারপর আমাদের যেমন পারদ, এই যে পারদ আছে না, পারদ বা মার্কারি, এটা একটা তরল পদার্থ না, তরল ধাতু। এটাতে তুমি যখন তাপ দিবা, পারদের আয়তনটা বাড়ে। সেমভাবে গ্যাসের ক্ষেত্রে হইতে পারে, অন্য যে কোনো কিছুর ক্ষেত্রে বিষয়টা হইতে পারে। আবার কোনো পদার্থ আছে যাদেরকে তাপ দিলে তাদের রোধ বাড়ে, রেজিস্ট্যান্স বাড়ে। কিছু পদার্থ আছে লাইক, হ্যাঁ। তো এই যে তুমি তাপ দিচ্ছ, কোনো একটা ধর্মের বিশেষ পরিবর্তন হচ্ছে, এই ঘটনা, হ্যাঁ। এই যে উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয়, পরিবর্তনটা নিয়মিত হতে হবে। বিষয়টা এমন যে তুমি চট্টগ্রামে 1 গ্রাম পারদ নিয়ে তাপ দিয়েছ এবং তার আয়তন বৃদ্ধি পেয়েছে 10%। তুমি রংপুরে এসে ওই 1 গ্রাম পারদকে আবার তাপ দিয়েছ, সেম তাপ, ওই যে আয়তন বৃদ্ধি, ওটাও 10% হতে হবে। বিষয়টা চেঞ্জ হওয়া যাবে না, নিয়মিত হতে হবে এবং পারফেক্টলি হতে হবে। ঠিক আছে? তাহলে বিশেষ বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হতে হবে এবং যে ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায়, তাকে উষ্ণতামিতি ধর্ম বলবা। ধরো আমি তোমাকে এখান থেকে ক্রাইটেরিয়াতে নিয়ে যাচ্ছি। ধরো এখানে আমাদের এটা হচ্ছে লাইক আমাদের একটা বক্স, এই বক্সের মধ্যে আমি কিছু পারদ রাখছি, হ্যাঁ। বক্সের মধ্যে কিছু পারদ রাখছি, পারদের লেভেল হচ্ছে লাইক এতটুকু আছে, মাঝখানে যতটুকু দাগ দিয়েছি। এটা এখন টেম্পারেচার আছে না, এটা এখন লাইক 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার আছে এটা এখন। তো ধরো আমি যখন এটাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসে নিয়ে যাব, তখন আমরা জানি তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার পারদের আয়তন বৃদ্ধি পায়। ধরো এটা থাকার কথা ছিল এতটুকু, বাট চেঞ্জ হয়ে গেলে এতটুকু। ঠিক আছে? উপরে যে দাগটা দেখতে পাচ্ছ, এতটুকু হচ্ছে তার চেঞ্জ। তো এখন তুমি ধর্মের পরিবর্তনটা লক্ষ্য করতে পারছো না? এতটুকু পরিবর্তন, এই যে মাঝখানের এতটুকু। তার মানে তুমি এখন একটা সূত্রের মধ্যে নিয়ে যাইতে পারবা বিষয়টাকে, যে আমাদের এতটুকু পরিবর্তন হয়েছে, তাপমাত্রা যখন 10 ডিগ্রি বাড়ছে, 10 ডিগ্রির জন্য কতটুকু পরিবর্তন হয়েছে? এতটুকু। সো এটা দিয়ে তুমি একটা সূত্র প্রণয়ন করে ফেলতে পারো। তাহলে এই পরিবর্তনটা তুমি এখন লক্ষ্য করতে পারবে না। তাহলে যেই ধর্মের পরিবর্তন লক্ষ্য করে সহজ এবং সূক্ষ্মভাবে উষ্ণতা নির্ণয় করা যায়। এখন লাইক আমি তোমাকে এই টেম্পারেচারটা বলে দিলাম না, এই টেম্পারেচারটা বলে দিলাম না, আমি তোমাকে একটা ব্লাইন্ড দিলাম, যে আরেকটা থার্মোমিটার দিলাম। এই থার্মোমিটারে বললাম যে আমার আগে দাগ ছিল এতটুকু, আমি তাপ বাড়াইছি, কত বাড়াইছি জানি না, আমি এতটুকু পর্যন্ত পাইলাম। তো ধরো যে আগেও যতটুকু পাইলা, যতটুকু বাড়লো এখনও ততটুকু বাড়লো। তার মানে আগে যদি 10 হয়ে থাকে, এখনও ওই তাপমাত্রার পরিমাণটা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বলবা। তাহলে দেখো আমি কিন্তু এই টেম্পারেচারটা জানতাম না, বাট আমি বের করে ফেলছি এটা কত ডিগ্রি বাড়ছে, 10 ডিগ্রি পরিমাণ বাড়ছে। আরেকটা বিষয় তোমরা অলওয়েজ মনে রাখবা, আমরা কখনো তাপমাত্রা পরিমাপ করতে, মানে তাপের পরিমাণ জানতে পারি না। আমরা কখনো কি জানতে পারি না? তাপের পরিমাণ জানতে পারে না। এই পৃথিবীতে কখনো কেউ তাপের পরিমাণ বের করতে পারবে না, তাপের পরিমাণ বের করতে পারবে না। আমরা তাপের পরিবর্তনটা বের করতে পারি, তাপের পরিবর্তন। লাইক আমি তোমাকে বললাম যে বঙ্গোপসাগরে কতটুকু পানি আছে আমাকে মেপে দেখাও, তুমি কি পারবা?
পারবা না। বাট তোমাকে আমি একটা ক্রাইটেরিয়া দিতে পারি। কেমন? যে আমি তোমাকে একটা বালতি দিলাম। যে বালতি দিয়ে বললাম, "তুমি আমাকে এই বালতি দিয়ে পরিমাপ করে দেখাও যে বঙ্গোপসাগরে কতটুকু পানি আছে।" পারবা কিনা বলো তো? কাউসার পারবা? না। পারবা না। তো পারা যাবে কোনো একভাবে লজিক্যালি। কীভাবে? যে ধরো বঙ্গোপসাগরে এতটুকু পানি আছে, লাইক কতটুকু আছে তুমি জানো না। তোমাকে যে বালতিটা দিলাম, ওই বালতি দিয়ে তুমি ১ বালতি পানি তুলে নিলা। এখন তুমি আমাকে উত্তর দিবা যে বঙ্গোপসাগরে আগে যতটুকু পানি ছিল তার থেকে এখন ১ বালতি পানি কম আছে। তাহলে তুমি কিন্তু বঙ্গোপসাগরে পানি কতটুকু আছে ইনডিরেক্টলি বলতে পারছো। এটাই তোমার অ্যান্সার। এটাই হচ্ছে আমরা তাপমাত্রা নিয়ে এখানে খেলাখেলি করব। যে আমরা তাপের পরিমাণটা কখনোই জানবো না। তাপমাত্রা কখনোই আগে তাপের পরিমাণ কতটুকু ছিল এটা কখনোই জানবো না। আমরা অলওয়েজ ডিল করব যে তাপমাত্রার পরিবর্তন কতটুকু হচ্ছে। ঠিক আছে? মানে আগে 0 ডিগ্রি ছিল, বর্তমানে 10 ডিগ্রি বেড়ে 10 ডিগ্রি হইছে। সো এইজন্য আমরা এটাকে 10 বলছি। এই যে যেমন আগে ওখানে আমাদের আগে যতটুকু পানি ছিল এখান থেকে 1 বালতি পানি নিয়ে আসছি। তার মানে আগে থেকে 1 বালতি পানি কম আছে। অথবা আমি আমার পুকুর থেকে 1 বালতি পানি গিয়ে বঙ্গোপসাগরে মানে ফেলে দিচ্ছি। তাইলে বলবো যে 1 বালতি পানি এখন বেশি আছে। আগে যা ছিল ওখান থেকে 1 বালতি পানি বেশি। তাহলে আমার উত্তর কত? 1 বালতি। কথা বুঝছো? এই বিষয়টা হচ্ছে এমনই যে আমরা তাপের পরিমাণটা জানবো না। তাপের পরিমাণের পরিবর্তন নিয়ে অলওয়েজ এখানে আলোচনা হবে। এন্ট্রপির বিষয়টাও সেম। এন্ট্রপির তাপ পরিমাণ আমরা একদম লাস্টের দিকে অধ্যায়ের শেষের টপিক হচ্ছে এন্ট্রপি। এন্ট্রপির পরিমাণটাও সেম। এই পৃথিবীতে কেউ কখনো এন্ট্রপির পরিমাণ মাপতে পারে না। এন্ট্রপির পরিবর্তন নিয়ে আমরা সবসময় কাজ করি। ঠিক আছে? তো এই যে উষ্ণতার পরিবর্তনে পদার্থের যে বিষয়, তাহলে এখানে এই সূত্রতে আসো যে উষ্ণতার পরিবর্তনে মানে তুমি যদি তাপমাত্রা চেঞ্জ করো বা উষ্ণতার চেঞ্জ করো, যে বিশেষ ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হচ্ছে। তাহলে এখানে মূল পয়েন্ট কি? যে বিশেষ ধর্ম। তার মানে এখানে আমাদের বিশেষ ধর্মটা কি? বিশেষ ধর্মটা হচ্ছে ওই পদার্থের আয়তন, মানে হচ্ছে পারদের আয়তন নিয়মিত পরিবর্তিত হয়। এবং যে ধর্মের পরিবর্তন, এই যে আয়তনের পরিবর্তনটা লক্ষ্য করে তুমি উষ্ণতাটা নির্ণয় করতে পারতেছো, এটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। তাহলে এখানে উষ্ণতামিতি ধর্ম কি? পারদের আয়তন বৃদ্ধি। কথা বুঝছো? উষ্ণতামিতি ধর্ম কি? পারদের আয়তন বৃদ্ধি। আর যে পদার্থের উষ্ণতামিতি ধর্ম ব্যবহার করে তুমি থার্মোমিটারটা তৈরি করছো, এটা হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। এখানে উষ্ণতামিতি পদার্থ কি? পারদ। কারণ আমরা পারদের আয়তন যে বৃদ্ধি হচ্ছে এটাকে ইউজ করতেছি, এটাই হচ্ছে উষ্ণতামিতি পদার্থ। তাহলে উষ্ণতামিতি ধর্ম কি? যেটা নিয়মিতভাবে বৃদ্ধি পাচ্ছে বা কমতেছে, এটা হচ্ছে উষ্ণতামিতি ধর্ম। লাইক পারদের আয়তন বৃদ্ধি পাওয়া। আবার উষ্ণতামিতি ধর্ম কি? যে উষ্ণতামিতি পদার্থ কি? উষ্ণতামিতি পদার্থ হচ্ছে যে পদার্থকে তুমি ইউজ করছো ওই উষ্ণতামিতি ধর্ম হিসেবে, ওটা হচ্ছে আমাদের উষ্ণতামিতি পদার্থ। ওকে? তাহলে এবার আসো 2টি স্থির বিন্দু আমাদের জানতে হবে। এই যেগুলো আমরা 9-10-এ পড়ে আসছি। 9-10-এ তোমাদেরকে পড়াইছিলাম যে 2টি স্থির বিন্দু ব্যবহার করে তাপমাত্রা স্কেল কীভাবে বের করতে হয়। সো আমরা তোমার 2টি স্থির বিন্দু জানতে হবে। একটা হচ্ছে তোমার নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে উচ্চ স্থিরাঙ্ক, তাই না? ঊর্ধ্ব স্থিরাঙ্ক। তো নিম্ন স্থিরাঙ্ক মানে কি? নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ পানিতে পরিণত হয়। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হয়। তাহলে নিম্ন স্থিরবিন্দুর সংজ্ঞা মাস্ট, ঊর্ধ্ব স্থিরবিন্দুর সংজ্ঞা মাস্ট। যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ বরফ পানির সাথে সাম্য অবস্থায় থাকতে পারে, অথবা তুমি এখান থেকে লিখতে পারো যে তাপমাত্রায় বরফ গলে বরফ গলতে শুরু করে, এক কথায়, বা পানিতে পরিণত হয় বরফ গলে, এটা হচ্ছে নিম্ন স্থিরবিন্দু বা বরফ বিন্দু। নিম্ন স্থিরবিন্দুর অপর নাম কি? বরফ বিন্দু। আর ঊর্ধ্ব স্থিরবিন্দু মানে কি? যে তাপমাত্রায় প্রমাণ চাপে বিশুদ্ধ পানি জলীয়বাষ্পের সাথে সাম্য অবস্থায় থাকতে পারে, অথবা এখান থেকে বলতে পারো যে তাপমাত্রায় পানি জলীয়বাষ্পে পরিণত হয় তাকে বলবো ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা ঊর্ধ্ব স্থিরবিন্দু বা স্টিম বিন্দু। কথা বুঝছো? তাহলে একদম সহজভাবে কি বলবা? নিম্ন স্থিরাঙ্ক কাকে বলবা? যে তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়, এক কথায়। হ্যাঁ। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলবা? যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে। হ্যাঁ, একদম কি পয়েন্টটা মনে রাখবা। যে তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হবে, যে তাপমাত্রায় পানি বাষ্পে পরিণত হবে। ওকে? আর নিম্ন স্থিরবিন্দুর অপর নাম কি? বরফ বিন্দু। ঊর্ধ্ব স্থিরবিন্দুর অপর নাম কি? স্টিম বিন্দু। ওকে? সো এখন আমরা যদি একটু যাই যে খেয়াল করো, এটা হচ্ছে আমাদের লাইক আমরা একটা কথা বলছি না যে তোমার উষ্ণতামিতি ধর্ম, উষ্ণতামিতি পদার্থ, উষ্ণতামিতি ধর্ম, হ্যাঁ? যে আয়তনের পরিবর্তন হওয়া। এখানে পারদ দিলে পারদের আয়তন পরিবর্তন হবে।
সো আমরা এই কয়েকটা শব্দের সাথে একটু পরিচিত হই। দেখো, টিটা অফ আইস, হ্যাঁ, টিটা মানে টেম্পারেচার, এক কথায় টিটা মানে কি বলবা, তাপমাত্রা, হ্যাঁ, টিটা মানে কি, তাপমাত্রা। আর আইস মানে হলো বরফ বিন্দু, মানে হলো নিম্ন স্থিরাঙ্ক বোঝাচ্ছে। টিটা অফ আইস মানে কি তাহলে, নিম্ন স্থিরাঙ্ক। টিটা অফ স্টিম, স্টিম মানে হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক বা স্টিম বিন্দু, তাহলে টিটা অফ স্টিম মানে হলো ঊর্ধ্ব স্থিরাঙ্ক বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে টিটা অফ আইস মানে কি, নিম্ন স্থিরাঙ্ক। টিটা অফ স্টিম মানে কি, ঊর্ধ্ব স্থিরাঙ্ক। এবার আসো, এক্স অফ আইস মানে কি। এক্স মানে হচ্ছে ধর্মের পরিবর্তনটা বা ধর্মের মানটা, ধর্মের মান। লাইক তুমি যে বলছো যে এখানে তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার পারদের আয়তনের পরিবর্তন হয়, তুমি বের করো যে আমাদের এটা যদি নিম্ন স্থিরাঙ্কে নিয়ে যাও তাপমাত্রাটাকে, তাহলে পারদের আয়তন কত হবে। যদি তাপমাত্রাটাকে কিসে নিয়ে যাও, নিম্ন স্থিরাঙ্কে নিয়ে যাও, এটা যে কোনো কিছু হইতে পারে, এক একটা একক এক এক রকম আমরা পড়বো। লাইক সেন্টিগ্রেডের জন্য নিম্ন স্থিরাঙ্ক 0, সো 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াসে পারদের আয়তন কত হবে, এটা হচ্ছে মূলত এক্স অফ আইস। হ্যাঁ, তাহলে আইস মানে কি বুঝবা, বরফ বিন্দু। এক্স মানে কি বুঝবা, বরফ বিন্দুতে তার ধর্ম, তার ধর্মের যে মান। আর এক্স অফ স্টিম মানে কি, বরফ তোমার ঊর্ধ্ব স্থিরাঙ্ক বিন্দুতে বা বাষ্প বিন্দুতে তার ধর্মের যে ভ্যালু। লাইক এখন তুমি এটা এক্স আইস থেকে পরিবর্তন করে কোথায় নিয়ে গেলা, এই যে টিটা অফ আইস পরিবর্তন করে কিউসে নিয়ে গেলা, লাইক টিটা অফ স্টিমে নিয়ে গেলা, মানে ঊর্ধ্ব স্থিরাঙ্কে নিয়ে গেলা। ঊর্ধ্ব স্থিরাঙ্কে নিয়ে যাওয়ার পরে এটার তোমার আয়তন বেড়ে যাবে না, ও আয়তন বেড়ে যত হবে ওটা হচ্ছে এক্স অফ স্টিম, বুঝছো। তাহলে টেম্পারেচারের ভ্যালুটা বোঝাচ্ছে টিটা, আর মানের পরিবর্তন মানে হচ্ছে উষ্ণতা মিতি, ধর্মের যে পরিবর্তন ওইটা বোঝাচ্ছে মূলত এক্স। ওকে, আর আইস মানে হচ্ছে বরফ বিন্দু, স্টিম মানে হচ্ছে বাষ্প বিন্দু, ঠিক আছে, একদম ক্লিয়ার। তাহলে টিটা মানে হলো তাপমাত্রা, এক্স মানে হচ্ছে ধর্মের পরিবর্তন বা মানটা, আইস মানে হলো তোমার বরফ বিন্দু, স্টিম মানে হচ্ছে তোমার স্টিম, এই যে স্টিম মানে হচ্ছে বাষ্পবিন্দু। সো আমরা তোমার টিটা বের করার একটা সূত্র জানি, এই টিটা বের করার সূত্র হচ্ছে টিটা মাইনাস টিটা আইস ডিভাইডেড বাই টিটা স্টিম মাইনাস টিটা আইস। এক্স টিটা মাইনাস এক্স অফ টিটা, মানে আমরা যে টিটাটা বের করবো, যে তাপমাত্রা বের করবো ওই তাপমাত্রা এটা ধর্ম যত, সেটা হচ্ছে এক্স অফ টিটা মাইনাস এক্স অফ আইস, এক্স অফ স্টিম মাইনাস এক্স অফ আইস। হ্যাঁ, দেখো খুব সহজে মনে রাখতে পারবা, এটা হচ্ছে তুমি অলওয়েজ নিচে স্টিম থেকে আইস বিয়োগ যাবে। হ্যাঁ, বাম পাশে হচ্ছে তাপমাত্রা নিয়ে কাজ করবা, ডান পাশে হচ্ছে ধর্মের পরিবর্তন নিয়ে কাজ করবা। সো নিচে হচ্ছে অলওয়েজ স্টিম থেকে আইস বিয়োগ, দেখো এই যে স্টিম থেকে আইস বিয়োগ, স্টিম থেকে আইস বিয়োগ। আর উপরে হচ্ছে টিটা থেকে আইস বিয়োগ, এখানেও টিটা থেকে আইস বিয়োগ, সিম্পল কথা, ঠিক আছে। এভাবে করে সহজে মনে রাখা যায়, একদম কঠিন সূত্র না। টিটা থেকে আইস বিয়োগ, টিটা থেকে আইস বিয়োগ, নিচে অলওয়েজ সিস্টেম থেকে আইস বিয়োগ, সিস্টেম থেকে আইস বিয়োগ। এটা কীভাবে আসছে এটা আমরা পরে পড়বো, যখন বিস্তারিত স্কেলগুলো পড়বো। এখন আসে আমরা স্পেসিফিক সূত্রের মধ্যে যাই, স্পেসিফিক স্কেলের মধ্যে ঢুকি। আমাদের একটা স্কেল আছে হচ্ছে সেলসিয়াস স্কেল। তো সেলসিয়াস স্কেলটা আমরা কীভাবে বানাইছিলাম মনে আছে, 9 10-এ পড়ছি যে এখানে আমরা দুইটি স্থির বিন্দু ধরেছিলাম, যে একটা হচ্ছে নিম্ন স্থির বিন্দু যে বা বরফ বিন্দু, এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, বলো এটা কি, এটা হচ্ছে টিটা অফ আইস, মনে পড়ে, টিটা অফ আইস। আর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কী বললাম, ঊর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, মানে হলো টিটা অফ স্টিম, টিটা অফ স্টিম। আর এক্স অফ আইস, এক্স অফ স্টিম, এগুলো তোমাকে প্রশ্নের সার্কামস্ট্যান্সে দেওয়া থাকবে। হ্যাঁ, তো এখন আমরা এটা যদি তোমার সেলসিয়াস স্কেল চিন্তা করি, সেলসিয়াস স্কেলের ঊর্ধ্ব নিম্ন স্থিরাঙ্ক ধরেছি 0, ঊর্ধ্ব স্থিরাঙ্ক ধরেছি 100, এবং মধ্যবর্তী ব্যবধানকে আমরা 100 ভাগে ভাগ করলাম। প্রত্যেক ভাগকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস হিসেবে চিন্তা করব। তাহলে যে স্কেলে বরফ বিন্দু 0, স্টিম বিন্দু 100, মধ্যবর্তী ব্যবধানকে 100 ভাগে ভাগ করা হয়েছে, সেই স্কেলকে বলা হচ্ছে সেলসিয়াস স্কেল। এর এক ভাগকে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস বলি। হ্যাঁ, প্রত্যেক ভাগকে 1 ডিগ্রি সেলসিয়াস বলবা। তাহলে আসো, টিটা অফ আইস কী বললাম 0, টিটা অফ স্টিম কী বললাম 100। আর এখানে মূলত আমরা যেটা বললাম তোমার এই যে টিটা অফ স্টিম মাইনাস টিটা অফ আইস, দেখো তুমি যদি এই টিটা অফ স্টিম থেকে মানে 100 থেকে 0 বিয়োগ করে কত হবে, 100 না, এই যে এটা থেকে যদি এটা বিয়োগ করে দাও, এটাই হচ্ছে মূলত ওরা এন ধরছে। হ্যাঁ, মানে তুমি উপরের স্থানাঙ্ক থেকে নিচের স্থানাঙ্কটা বিয়োগ করে দিবা, যেটা পাবে এটা হচ্ছে এন এর মান। ওকে, এই যে এটাই কাজটা করছে, এন ইজ ইকুয়াল টু টিটা অফ স্টিম মাইনাস টিটা অফ আইস, 100 থেকে 0 বিয়োগ করে দিলে 100 তো পাবা, তাই না। সো এখানে আমরা এটা পাই যে আগের মতোই আমরা টিটা অফ এই যে কী বললাম, টিটা মাইনাস টিটা অফ আইস ডিভাইডেড বাই
টিটা স্টিম। আমি বলি কি তুমি অলওয়েজ পুরো সূত্রটা লিখবা, একদম প্র্যাকটিস হয়ে যাবে। তাহলে আমরা স্টিম থেকে আইস বিয়োগ, এই যে টিটা থেকে আইস বিয়োগ, দেন এদিকে এক্সের বিষয়টা লিখবো, এক্স অফ টিটা মাইনাস এক্স অফ আইস, তারপর এক্স অফ স্টিম মাইনাস এক্স অফ আইস। সো দেখো আমরা এই স্টিম থেকে আইস বিয়োগ করলে 100 পাচ্ছি, এটা লিখে দিছে। আর আইসের মান তো 0 সেলসিয়াসের জন্য, আইসের মান অলওয়েজ 0, বরফ বিন্দু অলওয়েজ 0, এই যে 0। আর এদিকে যা আছে হুবহু পুরোটা লিখে দিবে, এগুলো কিচ্ছু করার নেই আমাদের, এগুলো বইয়ে দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে। সো টিটার ভ্যালু যদি কখনো জানতে চাই, সিম্পল এটা বসাই দিবা, ঠিক আছে? এগুলো আলাদা আলাদা সূত্র মুখস্থ করার কোনো প্রয়োজনই নেই, হ্যাঁ? অলওয়েজ এই সূত্রটা মনে রাখবা, অলওয়েজ এই সূত্র, প্রথম যেটা পড়াইছি এটা, ঠিক আছে? এবার আসো সেম ফারেনহাইট স্কেল, আসো ফারেনহাইট স্কেল আমরা সেম দুইটা বিন্দু ধরবো, যে নিম্ন স্থিরাঙ্ক কত 32 ডিগ্রি ফারেনহাইট, হ্যাঁ এগুলো 9-10-এ পড়েছো, যে 32 ডিগ্রি ফারেনহাইট, নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে 32, আর উর্ধ্ব স্থিরাঙ্ক কি ছিল 212 ডিগ্রি ফারেনহাইট, আর মধ্যবর্তী ব্যবধানকে আমরা 180 ভাগে ভাগ করলাম, হ্যাঁ? তাহলে নিম্ন স্থিরাঙ্ক কত 232 ডিগ্রি ফারেনহাইট, উর্ধ্ব স্থিরাঙ্ক হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, আর মধ্যবর্তী ব্যবধানকে 180 ভাগে ভাগ করে প্রতি ভাগকে 1 ডিগ্রি ফারেনহাইট আমরা বলতে পারবো, কেমন? সো এখানে আসো, টিটা অফ আইস কি 32 ফারেনহাইট, টিটা অফ স্টিম কি মানে বরফ বিন্দু হচ্ছে 212 ডিগ্রি ফারেনহাইট, তাহলে মধ্যবর্তী ব্যবধান বের করো 180, হ্যাঁ? সো এই আগের কাজগুলাই করবা, ওকে? এই হচ্ছে স্কেল। এবার আসো পারদ থার্মোমিটার। তো পারদ থার্মোমিটার মানে আমরা একটু আগে যেটা বললাম ওইটাই, যে এই ক্ষেত্রে আমরা ওই যে তোমার পারদের স্তম্ভের দৈর্ঘ্যগুলো চিন্তা করবো, এই যে এল টিটা মাইনাস এল নট, হ্যাঁ এগুলো সেম সেম ঘটনা। আর রোদ থার্মোমিটারের ক্ষেত্রে সেম আর টিটা মাইনাস আর নট ডিভাইড বাই আর 100 মাইনাস আর নট, হ্যাঁ একই ঘটনা অনেকটা, মানে এগুলোর মতোই সিকোয়েন্স মনে রাখবা। স্টিম মাইনাস আইস, এই যে দেখো স্টিম মাইনাস আইস, আর এক্স অফ টিটা মাইনাস এক্স আইস, এই যে এল টিটা মাইনাস এল, এখানে এল মানে এই যে পরিবর্তনটা বোঝাচ্ছে, সো এটি ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, ইন্টু 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। আর রোদ মানে হচ্ছে 100 ডিগ্রি তাপমাত্রায় রোদ কত, 0 ডিগ্রি তাপমাত্রায় রোদ কত, আর এটা হচ্ছে ওই যে টিটা তাপমাত্রায় রোদ কত, 0 ডিগ্রি তাপমাত্রায় রোদ কত, ঠিক আছে? এগুলো যদি সরকারের মনে রাখতে পারে খুবই ভালো, আর নাহলে ওই যে মূল সূত্র যেটা পড়েছে এটা থেকে আমরা বারবার বারবার আনতে পারবো, ঠিক আছে? এগুলো সিকিউ প্র্যাকটিস করালে তারপর ওখানে ক্লিয়ার হবে। এবার আসো ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার। মেডিকেল থেকে, মেডিকেলের প্রশ্ন আসবে এখান থেকে, হ্যাঁ? ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার কি? তো আমরা স্বাভাবিকভাবে তুমি যে থার্মোমিটারটা চোখে দেখেছো, হ্যাঁ বোরহান ডাক্তারের কাছে, ওই থার্মোমিটারটাই হচ্ছে আমাদের মূলত তোমার ক্লিনিক্যাল বা ডাক্তারি থার্মোমিটার, ঠিক আছে? সো ওখানে আমরা কি পাবো, মানবদেহের থার্মোমিটারের যে রিডিং এটা হচ্ছে 95 ডিগ্রি থেকে 210 ডিগ্রি ফারেনহাইটের মধ্যে থাকে বলে ওই থার্মোমিটারের গায়ে তুমি 95 থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পাবা, ঠিক আছে? ওইখানে আমরা কত থেকে কত পাবো, 95 ডিগ্রি ফারেনহাইট থেকে 110 ডিগ্রি ফারেনহাইট পাবো, ঠিক আছে? এই তো একদিন নাকি বোরহান ডাক্তারের কাছে ওই যে একটা মানে আসছে, মানুষ আসছে, হ্যাঁ শুনছিলাম আর কি। তো উনি নাকি জ্বর মেপে বলতেছিল আমার জ্বর তো 10-12 পার হয়ে গেছে, মানে 110-12 পার হয়ে গেছে। কিন্তু ওই যে 110 ডিগ্রি ফারেনহাইটের উপর তো থাকবেই না ওই স্কেলে, তাই না? ক্লিনিক্যাল থার্মোমিটার 110 ডিগ্রি থাকবে অলওয়েজ, আর 10 ডিগ্রি যার টেম্পারেচার হবে, সে ওই বোরহান ডাক্তারের ওখানে গিয়ে জ্বর মাপার মতো পরিস্থিতি থাকবে না, কারণ সে এর আগে কিছু একটা হয়ে যাবে, বুঝছো? তাহলে আমরা এখন যা পড়লাম সেটা হচ্ছে দ্বি-স্থির বিন্দু নীতি, হ্যাঁ? এখানে আমরা দুইটি স্থির বিন্দু নিয়ে কাজ করলাম অলওয়েজ, দেখো দুইটি স্থির বিন্দু, এই যে দুইটি স্থির বিন্দু চিন্তা করে তারপর আমরা তাপমাত্রা স্কেল প্রণয়ন করলাম, একটা হচ্ছে নিম্ন স্থিরাঙ্ক, একটা হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক, ঠিক আছে? সো এখন আমরা পড়বো একই স্থির বিন্দু নীতি, বা যদি একটা স্থির বিন্দু দিয়ে তুমি কাজ করতে বলে তাহলে তুমি কি করবা। এই ক্ষেত্রে এবার আসে আমাদের তোমার ওই যে যেটা আমরা আদর্শ স্কেল হিসেবে চিন্তা করবো, ক্যালভিন স্কেল, ওই হিসাবটা, ঠিক আছে? তো এই হিসেবে আমাদের এক্ষেত্রে আমাদের তোমার স্থির বিন্দুটা কোনটা, এই যে একটি স্থির বিন্দু নিতে, এক্ষেত্রে তুমি নিম্ন স্থির বিন্দু ধরলা, ঊর্ধ্ব স্থির বিন্দু দেখলে, এক্ষেত্রে আমাদের তোমার এই যে বিন্দুটা ধরবো সেটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু, হ্যাঁ? তো পানির ত্রৈধ বিন্দুর সংখ্যাটা একদম মুখস্থ খুব ভালো মতো করে, এটা পরীক্ষা আসে, যে একটা নির্দিষ্ট চাপে যে তাপমাত্রায় কোনো পদার্থ কঠিন, তরল, বায়বীয় রূপে সাম্য অবস্থায় থাকে, তাহলে কঠিনও থাকবে, তরলও থাকবে, বায়বীয় রূপেও থাকবে, এটাই হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। তাহলে ত্রৈধ বিন্দু হচ্ছে একটা টেম্পারেচারের ভ্যালু, যেই তাপমাত্রায় কোনো পদার্থ কঠিনও থাকবে, তরলও থাকবে, আবার বায়বীয় রূপেও থাকবে, ওটা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। তো মানে কোনো বস্তু ত্রৈধ বিন্দু। এখন স্পেসিফিক যদি পানির ত্রৈধ বিন্দুতে আসো, তাহলে পানির ত্রৈধ বিন্দু বা ট্রিপল পয়েন্ট ওয়াটার ইনফিনিটি স্টার, এই জায়গা থেকে প্রশ্ন হয় না এমন পরীক্ষা খুবই কম আছে, হ্যাঁ? মেডিকেল, ভার্সিটি, এইচএসসি হাজার হাজার বার আসছে,
পানির ত্রয়োদয় বিন্দু ট্রিপল পয়েন্ট অফ ওয়াটার, যে চাপ কত 4.58 পারদস্তম্ভ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি এবং জলীয় বাষ্প একটি সাম্য অবস্থায় থাকে, তাপীয় সাম্য অবস্থায় থাকে, এটাকে বলবা পানির ত্রয়োদয় বিন্দু। হ্যাঁ, পানির ত্রয়োদয় বিন্দুর টেম্পারেচার কত 273.16 কেলভিন। তাহলে পানির ত্রয়োদয় বিন্দুর তাপমাত্রা কত 273.16 কেলভিন। তোমাকে ঘোরাবে 273.15, 273.16, 273, তুমি উল্টাপাল্টা কাজে যাবে। হ্যাঁ, একদম স্পেসিফিকলি মনে রাখো 273.16, ঠিক আছে, 15 না কিন্তু। পানির আমরা যে ক্যালভিন স্কেল পড়বো, ক্যালভিন স্কেলের বরফ বিন্দু হচ্ছে 273.15, কথা বুঝছো? আর পানির ত্রয়োদয় বিন্দু হচ্ছে 273.16 স্পেসিফিক। তাহলে পানির ত্রয়োদয় বিন্দু কি 4.5 চাপে যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ, পানি, জলীয় বাষ্প একই অবস্থায় থাকবে, সাম্য অবস্থায় থাকবে, এটা হচ্ছে পানির ত্রয়োদয় বিন্দু। এটার ভ্যালু কত 273.16 ক্যালভিন। এবং ক্যালভিন কি, ক্যালভিন হচ্ছে তাপমাত্রা পরিমাপের এক্ষেত্রে আছে একক হচ্ছে ক্যালভিন, এবং পানির ত্রয়োদয় বিন্দুর তাপমাত্রা 273/16 ক্যালভিন বলা হয়। এই যে পানির ত্রয়োদয় বিন্দুটা পাচ্ছ, এই পানির ত্রয়োদয় বিন্দুকে 273 যেটা পাচ্ছ, এটাকে যদি তুমি 273/16 করো, হ্যাঁ, এটাকে যদি 273/16 আবার 1 করো, এই প্রত্যেক ভাগকে ক্যালভিন বলবা, কথা বুঝছো? তাহলে পরম শূন্য তাপমাত্রা কি বলবা 0 ক্যালভিন। হ্যাঁ, এটাকে যদি একদম নিচে যাইতে থাকো, যেটা পাবে এটা হচ্ছে 0। সো এটা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। আর আরেকটা বলে -273.16 15 ডিগ্রি সেলসিয়াস বলবা। হ্যাঁ, যদি সেন্টিগ্রেডে বলতে চাই যে পরম শূন্য তাপমাত্রা কত, তাহলে এটা বলবা -273.15 ডিগ্রি সেলসিয়াস। আর ক্যালভিনে বলতে চাই তাহলে বলবো 0 ক্যালভিন, ঠিক আছে? এক্ষেত্রে বরফ বিন্দু কত আমাদের 273.15 ক্যালভিন, স্টিম বিন্দু কত 373, মানে হচ্ছে 100 গড় উপরে। এই যে উপরে হচ্ছে 273.15, উপরে হচ্ছে 373.15, ঠিক আছে? সো এটাই আর কি স্থির বিন্দু। এই ক্ষেত্রে আমরা টি বের করতে পারি x/x_t দিয়ে ট্রিপল পয়েন্ট। এই তো এখানে টি বের করে কীভাবে করবো আমরা জানি, 273-এর সাথে যদি টিটা গুণ করে দাও, মানে হচ্ছে আমাদের সেলসিয়াস স্কেলে যেটা পাবা টিটা যোগ করে দাও, তাহলে আমরা ক্যালভিন স্কেলের তাপমাত্রাটা পেয়ে যাই। এটা তো আমরা ছোটোবেলা থেকে জানি আসছি, তাই না? এটাই তো তাপমাত্রা এবং তাপগতীয় পরম স্কেল। এই যে আমরা পরম স্কেল হিসেবে জানবো এটা কি, যে ক্যালভিন স্কেলকে ধরে তুমি ক্যালভিনকে ধরে যে তাপমাত্রা পরিমাপটা করবে, এটাই হচ্ছে তাপগতীয় পরম স্কেল। তো পানির ত্রয়োদয় বিন্দু তাপমাত্রা 273.16 ক্যালভিন, এবং ওই তাপমাত্রায় 273.16 1 ক্যালভিন ধরে যে স্কেল তুমি বানাবা, এটা হচ্ছে তাপগতীয় স্কেল, ঠিক আছে? এই যে যেটা বললাম, এটাই পিটি ডিভাইডেড পিটিআর, এটা হচ্ছে ট্রিপল পয়েন্ট, আর 273.16টা গুণ করে দিবা। আন্তর্জাতিক স্কেল এটাই মূলত আমরা যেটা বললাম, এই যে সংজ্ঞা আবার দিছে এখানে, আন্তর্জাতিক স্কেল কাকে বলে। তো এদের মধ্যে 273.16 ক্যালভিন ধরে যে কথাকে আন্তর্জাতিক স্কেল বলবা। এখানে বিভিন্ন পথে ত্রয়োদয় বিন্দুর ভ্যালু দেওয়া আছে, একটু জেনে রাখবা। কোনটা জানতে হবে, পারদটা জানতে হবে, পানিটা জেনে রাখিও, এই কয়েকটা জানতে হবে। তাপমাত্রা বিভিন্ন স্কেলের মধ্যে সম্পর্ক, এবার আমরা একটা সম্পর্কটা ছোটোবেলায় পড়ে আসছি, c/5f - 32 ডিভাইডেড বাই যে c/5f - 32 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু k - 273 ডিভাইডেড বাই 5। হ্যাঁ, সি মানে হচ্ছে সেন্টিগ্রেডের টেম্পারেচারের ভ্যালুটা, এফ মানে হচ্ছে ফারেনহাইটের, কে মানে হচ্ছে ক্যালভিনের। হ্যাঁ, আচ্ছা গেল। হ্যাঁ, এটা এতটুকু হচ্ছে আমাদের মোটামুটি তোমার 0তম সূত্রের মাধ্যমে আমরা যে থার্মোমিটার বানাইলাম, এই থার্মোমিটার নিয়ে কিছু কথাবার্তা আর কি। হ্যাঁ, এবার আসে তাপগতিবিদ্যার প্রথম সূত্র বা ফার্স্ট ল অফ থার্মোডিনামিক্স। হ্যাঁ, জাস্ট ছোট্ট একটা পোর্শন পড়াবো, নেক্সট দিন আমরা সিস্টেমে ঢুকবো, মানে মূল বেসিকে ঢুকবো প্রথম সূত্রের। তো তাপগতিবিদ্যার প্রথম সূত্র মূলত কি বলে, যে যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে, হ্যাঁ, প্রত্যেকটা শব্দ কিন্তু এখানে বুঝিও। হ্যাঁ, এগুলো গোলমাল করার চান্স আছে। তাহলে যান্ত্রিক শক্তির অপর নাম হচ্ছে কাজ। ওই কাজকে যদি তুমি তাপে রূপান্তর করো, বা তাপ শক্তিকে কাজে তথা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা হলে যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পরের সমানুপাতিক হবে। কথা বুঝছো? তাহলে এখানে কয়েকটা কথা বলছে, যে এক কথায় যদি আমি তোমাকে বলি, কাজকে যদি তুমি তাপে রূপান্তরিত করো, তাপে, অথবা তাপকে তুমি যদি কাজে রূপান্তরিত করো। আমার এই লাইনটা হচ্ছে একদম সামারি। তোমার যদি কিচ্ছু মনে না থাকে, এটা এতবার পড়লেও দেখবা, যে 10-15 বার পড়লেও দেখবা যে তোমার মাথায় গুলো মানে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তখন এই লাইনটা মনে রাখবা, যে কাজকে তুমি যদি তাপে রূপান্তরিত করো, অথবা তাপকে যদি তুমি কাজে রূপান্তরিত করো, তাহলে যান্ত্রিক শক্তি ও তাপ পরস্পরের সমানুপাতিক হবে।
ঠিক আছে? তাহলে সেম কথা এখানে বলছে, মানে তথা, বা, তথা এই শব্দগুলো ইউজ করাতে এটা একটু জটিল লাগতেছে, বাট ঘটনা কিন্তু এটা। কাজকে তুমি তাপে রূপান্তরিত করবা, তাপকে আবার কাজে রূপান্তরিত করবা, তাহলে তাপ এবং কাজ পরস্পরের সমানুপাতিক হবে। কোথায়? এই যে দেখো, ডব্লিউ সমানুপাতিক এইচ। ডব্লিউ মানে হলো কাজ, এইচ মানে হলো হিট, মানে হলো টেম্পারেচার। তাহলে ডব্লিউ সমানুপাতিক এইচ, সমানুপাতিক চিহ্ন উঠালে ডব্লিউ ইজ ইকুয়াল টু জে এইচ আসবে। ঠিক আছে? জে মানে হচ্ছে জুলস কনস্ট্যান্ট বা জুলের ধ্রুবক, আর এইচ মানে হলো তাপের পরিমাণ, তাপমাত্রা না, কিন্তু বারবার বলছি এইচ মানে হলো তাপের পরিমাণ। হ্যাঁ, এটা নেক্সট দিনে আমরা অনেক বেশি আলোচনা করতে হবে যে তাপমাত্রা বিষয়টা অনেক বেশি কনফিউজিং হবে। তো এই যে এখানে আমাদের জ্যা বা যান্ত্রিক শক্তি তুল্যাঙ্ক বা জুলস ধ্রুবক বা জুলস কনস্ট্যান্ট, এই বিষয়টাকে একটু জানতে হবে। দেখো, তুমি ডব্লিউ ইজ ইকুয়াল টু কি বলছো? জেড। তাহলে আমরা যদি সংজ্ঞাটা এভাবে দেই, হোয়াট ইজ জ্যা বা যান্ত্রিক তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বিষয়টা কি? তাপ, একক তাপ উৎপন্ন করতে গেলে তোমার করতে যে পরিমাণ কাজ করতে হয়, মানে হলো, খেয়াল করো, ডব্লিউ ইজ ইকুয়াল টু যদি জ্যাএইচ হয়, জ্যা ইজ ইকুয়াল টু কী হবে বলো তো? ডব্লিউ বাই এইচ হবে না? তো এখন খেয়াল করো, আমরা বলেছি তুমি এভাবে সংজ্ঞা লেখার চেষ্টা করবা, তাহলে মুখস্থ করা ছাড়াই সূত্র দেখে সংজ্ঞা বলতে পারবা। জ্যা ইজ ইকুয়াল টু ডব্লিউ বাই এইচ পাইলা তুমি, ঠিক আছে? এখন তুমি যদি নিচের ইয়াটা যেটা আছে এটাকে যদি সামহাও ওয়ান করে দাও, তাহলে যেটাই জ্যা ওটাই ডব্লিউ না? কথা বুঝছো? তো আমরা নিচে যে ইয়াটা পাইছি, তোমার এইচটা পাইছি, এইচের ভ্যালু কত ধরবো? ওয়ান ধরবো। এই যে এইচ মানে হিট বা তাপমাত্রা, এই যে একক তাপ উৎপন্ন করতে যেই পরিমাণ কাজ করতে হবে, মানে হলো যেটা ডব্লিউ, ওটাই হচ্ছে মূলত জ্যা। কথা বলছি, এইভাবে করে সংখ্যাটা মনে রাখবা যে একক তাপ উৎপন্ন করতে যে পরিমাণ কাজ করতে হয়, ওকে, সেই তাপে, বা উল্টাভাবে বলতে পারো একক তাপ দ্বারা যে কাজ করা যায়। এদিকে যদি একক দাও, যে কাজটা করতে পারবা ডব্লিউ, এটাই হচ্ছে জ্যা। তাহলে যে কাজ করা যায় তাকে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা তাপের যান্ত্রিক সমতা বলবা। তাহলে এটার কি আমাদের জুল পার ক্যালভিন। হ্যাঁ, উপরে হচ্ছে জুল, আর আমরা জানি এক্ষেত্রে তোমার এই যে এই যদি এককটা ইয়ে করো তাহলে ক্যালভিন আসবে, তো জুল পার ক্যালভিন এটার একক, তারপর যান্ত্রিক সমতার একক। ঠিক আছে? এর সূত্রটা এগেন একটু ইয়া করেন তো। কি করবো, এটা তো সংজ্ঞাটা বুঝাই দিলাম, এটা সূত্র না তো, যে জ্যা ইজ হ্যাঁ, ইকুয়াল টু এটা এটা আর ডব্লিউ কি বাই এইচ। সংজ্ঞাটা, এটা মানে বুঝতেছি না যে লাইনটা বারবার পড়তেছি, তাও বুঝতেছি না যে আবার মানে এই লাইনটা পরেরটা। যে যান্ত্রিক শক্তি তথা কাজকে তাপে, আমি বলছি এটা না পড়ে জাস্ট আমার লাইনটা পড়ো। কাজকে যদি তাপে রূপান্তরিত করো, আবার তাপকে যদি কাজে রূপান্তরিত করো, মানে উল্টা, যে কাজকে তাপে রূপান্তরিত করলা, আবার তাপকে কাজে রূপান্তরিত করলা, কাজকে তাপে তাপকে কাজে, তাহলে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। এই লাইনটা লিখলেও হবে যে তুমি কাজকে তাপে রূপান্তরিত করলা, আবার তাপকে কাজে রূপান্তরিত করলা। এখানে এই যে কাজের অপর নাম দিছে যান্ত্রিক শক্তি, তাপের অপর নাম দিছে তাপ শক্তি, এজন্যই ঘটনার উল্টাপাল্টা লাগতেছে। যে যান্ত্রিক শক্তি বা কাজকে তাপে, মানে হচ্ছে এই যে যেটাই কাজ ওইটাই কিন্তু যান্ত্রিক শক্তি, এই যে তাপে রূপান্তরিত করলা, আবার তাপের অপর নাম দিছে তাপ শক্তি। সো ঘুরে ফিরে কি কথা, আমরা জানি তাপ এক প্রকার শক্তি। আবার এখানে এই কাজ তথা যান্ত্রিক শক্তিতে, হ্যাঁ, রূপান্তরিত করতে হলে যেটাই, মানে আবার এই তাপ শক্তিকে তুমি কিসে রূপান্তরিত হবে? কাজে, আবার কাজের অপর নাম হচ্ছে যান্ত্রিক শক্তি, যেটাই পাবা এটা যান্ত্রিক শক্তি এবং তাপ পরস্পর সমানুপাতিক হবে। সো এতটুকু না পেছায় আমি জাস্ট বলতেছি, এটা মনে রাখো যে কাজকে তুমি তাপে রূপান্তর করবা, আবার তাপকে তুমি কাজে রূপান্তর করবা, তাহলে কাজ এবং তাপ পরস্পরের সমানুপাতিক। ঠিক আছে? এই, বুঝছো? জি। ঠিক আছে, আজকে আমরা জাস্ট তাপগতিবিদ্যা শুরু করলাম, মানে ফার্স্ট ইন্ট্রো। নেক্সট দিন আমরা সিস্টেমে ঢুকবো, হোয়াট ইজ সিস্টেম, সিস্টেমের কিছু বৈশিষ্ট্য আছে, উন্মুক্ত সিস্টেম, বদ্ধ সিস্টেম, বিচ্ছিন্ন সিস্টেম, এই প্রত্যেকটা সিস্টেম উদাহরণ সহ আমাদেরকে জানতে হয়। দেন এই সিস্টেম থেকে আস্তে আস্তে আমরা ফার্স্ট লতে ঢুকে যাব, প্রথম সূত্রে বিস্তারিত। আমরা প্রথম সূত্রে কিন্তু জাস্ট এখানে ইন্ট্রোটা পড়ছি প্রথম সূত্রের। হ্যাঁ, আমরা প্রথম সূত্রে এখনো ঢুকি নাই, কিন্তু প্রথম সূত্র বিবৃতি, মূল বিবৃতি হচ্ছে এটা, এই যে মূল বিবৃতি হচ্ছে এটা। হ্যাঁ, মূল আলোচনা হচ্ছে এটা, এটা দিয়ে আমাদের সূত্র আসবে। আমরা আস্তে আস্তে সিকিউ টপিকে যাবো আস্তে আস্তে। ওকে, তো আমাদের নেক্সট মানে তাপগতিবিদ্যা মূলত শুরুই হবে কালকে থেকে। আজকে জাস্ট আমরা বেসিক ধারণা যতটুকু দরকার এটা ইয়ে করার জন্য ততটুকু নিলাম আর কি।